বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। 13 ডিসেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের লজিস্টিক্স ঘাঁটিতে ওই হামলা হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর যথাযথ জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। হামলায় আরও 8 শান্তিরক্ষী আহত হয়েছেন, তারাও সবাই বাংলাদেশি। আবিএই অঞ্চলের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিল বাংলাদেশের এই সেনাদল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে তারা। ভয়াবহ এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF কে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। গত 2 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনী ও বিদ্রোহী RSF এর মধ্যে। এ বিষয়ে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা স্পষ্টভাবে বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব প্রকাশ করে। শেষ খবর পর্যন্ত এ বিষয়ে RSF এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিভাবে এই হামলা হয়েছে সে প্রসঙ্গে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় একটি বিশেষ ড্রোন ব্যবহার করেছে RSF। সেটিকে কাদুগলি শহরে জাতিসংঘ মিশনের সদর দপ্তরের কাছে উড়িয়ে নেওয়া হয়। এরপর বাংলাদেশি কন্টিনজেন্টকে লক্ষ্যবস্তু করে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই ড্রোন থেকে। এটিকে বিশ্বাসঘাতী হামলা অভিহিত করে সুদান সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলায় জাতিসংঘ মিশনের একটি গুদাম পুড়ে যায় এবং বাংলাদেশি কন্টিনজেন্টের 6 জন সদস্য নিহত ও 8 জন আহত হন। তারা বলছে, জাতিসংঘ মিশনের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা একটি অপরাধমূলক কাজ, যা আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষী বাহিনী এবং জাতিসংঘের স্থাপনা সুরক্ষায় গৃহীত প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌমত্ব পরিষদ বলেছে, জাতিসংঘের স্থাপনা লক্ষ্য করে হামলা বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি এবং অপরাধমূলক আচরণ, যা একটি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা এবং মানবিক ও আন্তর্জাতিক মিশনের কার্যক্রমের জন্য সরাসরি হুমকি। পরিষদ এই হামলার জন্য RSF কে সম্পূর্ণভাবে দায়ী করেছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, আবিএই অঞ্চলে মোতায়েন জাতিসংঘ মিশনের ওপর এটি প্রথম এ ধরনের হামলা। এদিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়েই হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। তবে 14 ডিসেম্বর রাতে একসাথে বহু বুদ্ধিজীবীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল। সেদিন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুসারে মুক্তিযুদ্ধের সময় সব মিলিয়ে সারা দেশে 1100 জনের বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 150 জনই হত্যার শিকার হয়েছিলেন ঢাকায়, যাদের বেশিরভাগের মরদেহ পাওয়া গিয়েছিল রায়েরবাজারের বধ্যভূমিতে। হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল আল-বদর বাহিনী। Yes, I could recognize my brother, Professor Abul Kalam Azad. He's professor of mathematics. When did he disappear? He was picked up from his house on 15th December by a half a dozen Al-Badr paramilitary force under the army command. ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে, সে সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংঘ পুরোপুরি আল-বদরে রূপান্তরিত হয়। তাদের উপরে সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছিল। ঢাকা শহরে আল-বদররাই মাইক্রোবাসে করে সবাইকে ধরে নিয়ে হত্যা করে। সে সময় এই আল-বদর বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী।
1971 সালে তিনি ছিলেন তখনকার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের প্রধান। 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা মূলত সামনে আসে 17 ডিসেম্বর। সে সময় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবাদপত্রগুলোতে বের হতে থাকে একের পর এক নিহত বুদ্ধিজীবীদের মরদেহ শনাক্তের খবর। ওই ঘটনাকে মানব ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছিল দৈনিক ইত্তেফাক। মুক্তিযুদ্ধ গবেষকদের হিসেবে 25শে মার্চের পর থেকেই সারা বাংলাদেশ জুড়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে হত্যা শুরু হয়েছিল। কিন্তু নভেম্বর মাস থেকে সেই কর্মকাণ্ড আরও জোরদার করে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা। ইতিহাসবিদ মুনতাসির মামুন 2021 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ছিল পুরো পরিকল্পিত আর এর শুরু হয়েছিল 25শে মার্চ থেকেই। কারণ সে সময় প্রথম আক্রমণ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর কারণ ছিল সামরিক শাসকদের বিরুদ্ধে প্রথমে দাঁড়িয়েছিলেন ছাত্র শিক্ষকরা। তাই আইয়ুব খানের আমল থেকেই বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক শাসকদের একটা ক্ষোভ ছিল। পরবর্তীতে সেটার আরও বিস্তার হয়। রায়েরবাজার বধ্যভূমিতে একের পর এক বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পাওয়ার ঘটনায় 20শে ডিসেম্বর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় স্বাধীন বাংলাদেশের তৎকালীন অস্থায়ী সরকার। আত্মসমর্পণের আগে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের কয়েকশো বুদ্ধিজীবীকে হত্যা করেছে বলে মুজিবনগর সরকারের বরাত দিয়ে পরের দিন খবর প্রকাশ করে জাতীয় দৈনিকগুলো। সেখানে উল্লেখ করা হয় যে বুদ্ধিজীবী হত্যার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী খান, আর সেই কাজে তাকে সাহায্য করেছিল আলবদর বাহিনী। নতুন ব্রিটিশ আইন অনুযায়ী নাগরিকত্ব হারানোর পথে রয়েছে দেশটির প্রায় 90 লাখ মুসলিম। যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা রানিমেড ট্রাস্ট এবং রিপ্রিভের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই আইনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলিমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নতুন এই আইন অনুযায়ী সরকার যদি মনে করে কোনো ব্রিটিশ নাগরিক অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। দ্য মিডল ইস্ট আই এর প্রতিবেদন বলছে, ব্রিটিশ সরকারের এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ঝুঁকিতে ফেলছে। নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা এখন মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষণাটি বলছে, নতুন এই আইনের ফলে ভারতের 9,84,000, পাকিস্তানের 6,79,000, বাংলাদেশের 6.5 লাখ, রোমানিয়ার 5.5 লাখ, আয়ারল্যান্ডের 3,82,000 এবং জামাইকার 3,79,000 মুসলিম ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাম রয়েছে ঝুঁকির তালিকায়। রিপ্রিভের গবেষক মায়া ফোয়া মিডল ইস্ট আইকে বলেন, বিগত সরকার রাজনৈতিক ফায়দার জন্য পাচার হয়ে আসা ব্রিটিশদের নাগরিকত্ব বাতিল করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভের এই গবেষণায় আরও উঠে এসেছে, যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গ মানুষের নাগরিকত্ব হারানোর ঝুঁকি অনেক বেশি, প্রায় 12 গুণ। এটি স্পষ্টতই বৈষম্য। এ বিষয়ে রানিমেড ট্রাস্টের পরিচালক শাবনা বেগম বলেন, নাগরিকত্ব একটি অধিকার, বিশেষাধিকার নয়। তবুও সরকার বৈষম্যমূলক নীতি হাতে নিয়েছে, যা একটি বিপজ্জনক নজির স্থাপন করছে। মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে নাগরিকত্ব বাতিলের ক্ষমতার উপর স্থগিতাদেশ, সংশ্লিষ্ট আইনের ধারা বাতিল এবং যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছে। না হলে যুক্তরাজ্যে সংখ্যালঘুদের জন্য স্থায়ী অনিশ্চয়তা ও বৈষম্য আরও গভীর হবে বলে তারা সতর্ক করেছেন। গবেষণাটি বলছে, আইনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হয়েছে, যার কারণে কিছু মানুষ কার্যত রাষ্ট্রহীন অবস্থায় পড়েছেন। আদালতের রায়ে একাধিকবার দেখা গেছে, সরকার যে ধারণার উপর ভিত্তি করে নাগরিকত্ব কেড়ে নিয়েছিল তা পরে ভুল প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত উদাহরণ শামীমা বেগমের ঘটনা। তাকে বংশসূত্রে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হলেও বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে তিনি বাংলাদেশের নাগরিক নন এবং তাকে গ্রহণ করা হবে না। ফলে তিনি বাস্তবে রাষ্ট্রহীন অবস্থায় পড়েন। এমন বেশ কয়েকটি উদাহরণ উঠে এসেছে গবেষণাটিতে। গুরুতর এসব ভুল সংশোধন হতে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 1 বছরেরও বেশি সময় লেগেছে। এসব তথ্যের ভিত্তিতে রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ অবিলম্বে বিশ্বজুড়ে মুসলিমদের নাগরিকত্ব হরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এই বৈষম্যমূলক নীতির কারণে নাগরিকত্ব হারানো সকল মানুষের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করা কতটা কঠিন সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। মার্কিন শুল্কে বেসামাল নয়াদিল্লিকে এবার চেপে ধরেছে মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের এমন ঘোষণায় বেকায়দায় নরেন্দ্র মোদী সরকার। লাতিন অঞ্চলে ধস নামার অপেক্ষায় দেশটির রপ্তানিজাত পণ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এই ধাক্কা সামাল দিতে কি করবেন মোদী? দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য নীতির পথ থেকে সরে এসে এশীয় দেশগুলোর পণ্যে বড় ধরনের শুল্ক আরোপ করেছে মেক্সিকো, যার শিকার চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারত। নতুন সিদ্ধান্তে 1400টিরও বেশি পণ্যে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 2026 সালের শুরু থেকে। শুল্ক আরোপের কারণ হিসেবে ক্লাউদিয়া সরকার বলছে, দেশীয় শিল্প শক্তিশালী করা ও আমদানি নির্ভরতা কমাতে চায় তারা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রবল চাপ, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ব্যবসা কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাউদিয়া সরকার। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নিয়ে দেশীয় শিল্প গোষ্ঠীর আপত্তি এবং চীনের তীব্র বিরোধিতার পর বিলটি সংসদের উচ্চকক্ষ সিনেটে গেলে পাশ হয়। সেখানে বিলের পক্ষে ভোট দেন 76 জন, বিপক্ষে ভোট পড়ে 5টি। ভোটদানে বিরত থাকেন 35 জন। ভৌগোলিক দূরত্ব থাকলেও ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল বেশ শক্তিশালী। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2020 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $7.9 বিলিয়ন। 2023-24 সালে যা বেড়ে দাঁড়ায় $8.4 বিলিয়ন। তবে এখন সেই বাণিজ্যে ধস নামতে পারে, কেননা নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে আগে যেখানে 20% শুল্ক দিতে হতো, সেটা এখন সর্বোচ্চ 50% পর্যন্ত দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে ভারতীয় পণ্যের, যা ভোক্তাদের বিকল্প বেছে নিতে উৎসাহী করবে। যেসব পণ্যে শুল্ক বাড়ছে সেগুলোর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, টেক্সটাইল ও পোশাক, প্লাস্টিক পণ্য, ধাতু ও স্টিল, জুতা ও চামড়াজাত পণ্য। এছাড়াও তালিকায় আছে হালকা যানবাহন, খেলনা, আসবাবপত্র, গৃহস্থালী যন্ত্রপাতি, কাগজ ও কার্ডবোর্ড, কাঁচ, সাবান, মোটরসাইকেল, সুগন্ধি ও কসমেটিক্স। এর মধ্যে বেশিরভাগ পণ্যে 35% শুল্ক আরোপ করা হলেও কিছু পণ্যে সেটা 50% করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে গাড়ি শিল্প, যেখানে শুল্কের হার 50%। ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের বড় গাড়ি রপ্তানিকারকরা। বিশেষ করে ভক্সওয়াগন, হুন্ডাই, নিসান, মারুতি সুজুকির মতো রপ্তানিকারকরা বড় সড় ক্ষতির সম্মুখীন হবেন। প্রায় $1 বিলিয়ন গাড়ি রপ্তানি হুমকির মুখে। জানি অবশ্য গত নভেম্বর মাসে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, যদিও শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি মোদী সরকার। ভারত লাতিন আমেরিকায়, বিশেষ করে মেক্সিকোতে টেক্সটাইল, অটো যন্ত্রাংশ ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি বাড়াতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল, কেননা লাতিন অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকো, যা কিনা উত্তর আমেরিকার বাজারের অন্যতম প্রবেশদ্বার। এর বাইরেও ভারতীয় রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরে মার্কিন সীমান্তবর্তী দেশ মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের চেষ্টা করে। ট্রাম্পের শুল্ক আরোপের পর যেটা আরো জোরালো হয়েছিল, মেক্সিকো সরকারের নতুন সিদ্ধান্তে ভারতের সেই চেষ্টাও এখন ব্যর্থ। ফলে নিশ্চিতভাবেই বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটি। প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীর সঙ্গে গলায় গলায় সম্পর্ক ছিল ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে এসে সেই সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। বাণিজ্য ঘাটতি, রুশ তেল আমদানি, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারী হিসেবে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করা নিয়ে মোদীর সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্পের, যার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে মেক্সিকোকেও সেটা করতে চাপ দিচ্ছিল হোয়াইট হাউস। মেক্সিকোর স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর উচ্চ শুল্ক বসিয়ে তা কমানোর কথা বলে ক্লাউদিয়া সরকারকে বশে এনেছে ট্রাম্প, যে কারণে ট্রাম্পকে খুশি করতে নতুন এই শুল্ক নীতি গ্রহণ করেছে মেক্সিকো। যদিও ক্লাউদিয়া সরকারের ভাষ্য, মার্কিন চাপে নয়, নিজেদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কেননা দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই শুল্ক আরোপের ফলে আগামী বছর প্রায় 52 বিলিয়ন পেসো বা প্রায় 19,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে, যা দিয়ে বাজেট ঘাটতি অনেকটাই কমানো সম্ভব হবে। তবে ক্লাউদিয়া সরকার যাই বলুক,
যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোর নতুন এই শুল্কারোপ যে মোদী সরকারকে বেশ চাপে ফেলেছে তা বলাই যায়। এখন দেখার অপেক্ষা শুল্ক এড়াতে কি করেন মোদী। সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসের হামলায় মার্কিন 2 সেনা এবং একজন দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 মার্কিন সেনা। 13 ডিসেম্বর ওই সংঘর্ষে হামলাকারী নিজেও নিহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেন্টকম এবং পেন্টাগনের ভাষ্য অনুযায়ী হামলাটি ছিল আইএস বন্দুকধারীর একক এবং অতর্কিত হামলা। এদিকে এই হামলার ঘটনায় সশস্ত্র গোষ্ঠী আইএসকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, এটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আইএসের হামলা এবং এর জবাবে তীব্র প্রতিশোধ নেওয়া হবে। আহত 3 সেনার অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন বলেন, হামলার ঘটনা ঘটেছে সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহ্যবাহী শহর পালমিরায়। ওই সময়ে মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক পরিচালনা করছিলেন। হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরও বলেন, এই হামলা এমন এলাকায় হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে হামলায় 2 জন সিরীয় নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। এদিকে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, যারা বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের লক্ষ্য করবে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। এছাড়া মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেন, মধ্য সিরিয়ায় যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ টহলের উপর চালানো এই সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমরা সিরীয় অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে অঙ্গীকারবদ্ধ। বৈশ্বিক রাজনীতিতে একটি প্রবাদ খুব প্রচলিত যে সমুদ্রের নিয়ন্ত্রণ যার, বিশ্ব ক্ষমতা তার। বিশ্ব বাণিজ্যের 90%-এরও বেশি পরিচালিত হয় এই সমুদ্রপথেই। এবার সেই সমুদ্রপথেই চোখ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামুদ্রিক এলাকায় আরও কঠোর ও আগ্রাসী হতে যাচ্ছেন তিনি। সমুদ্রপথে বিভিন্ন জাহাজে মার্কিন সামরিক বাহিনীর অভিযান সেই বার্তাই দিচ্ছে, যা আগামীতে আরও বাড়তে পারে। সম্প্রতি গোপন সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়েছে, চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করা একটি কার্গো জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সেনারা জাহাজটিতে উঠে অভিযান পরিচালনা করে। এ সময় ইরানের দিকে যাওয়া জাহাজটি থামিয়ে তল্লাশি চালায় মার্কিন সেনারা, যা কিনা বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথম। ইরানগামী জাহাজে মার্কিন সেনাদের এই অভিযানটি পরিচালনা করা হয় নভেম্বর মাসে। তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান বা চীন। অভিযানে কি পাওয়া গেছে এ ব্যাপারে এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, অভিযানের সময় এমন কিছু সামগ্রী জব্দ করা হয়েছে যা ইরানের প্রচলিত অস্ত্র ব্যবস্থায় ব্যবহারযোগ্য হতে পারে। তিনি আরও বলেন, জব্দ করা সামগ্রীগুলো ডুয়াল ইউজ, অর্থাৎ এগুলো সামরিক কাজের পাশাপাশি বেসামরিক কাজেও ব্যবহার করা সম্ভব। অভিযান শেষে জাহাজটি আবার ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। ইরানের উপর অবশ্য এমনিতেও কঠোর বিধিনিষেধ জারি রেখেছে ওয়াশিংটন। সম্প্রতি পরমাণু সমৃদ্ধিকরণের অভিযোগ এনে তেহরানে হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে চাপা উত্তেজনার মাঝেই এবার তাদের জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। অবশ্য শুধু ইরানগামী জাহাজেই নয়, সম্প্রতি অভিযান পরিচালনা করা হয়েছে ভেনেজুয়েলার জাহাজেও। দেশটির তেলবাহী একটি জাহাজ জব্দ করে টেক্সাসের একটি বন্দরে নিয়ে গিয়েছে মার্কিন সেনারা। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মধ্যেই আগামীতে আরও আগ্রাসী হওয়ার বার্তা দিচ্ছে এমন অভিযান, যার প্রমাণ মেলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের কথাতেও। তিনি জানান, ভেনেজুয়েলার আশেপাশের জলসীমায় ভবিষ্যতে আরও জাহাজ জব্দের সম্ভাবনা ট্রাম্প প্রশাসন নাকচ করে দিচ্ছে না। রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত 10 লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় 5টি অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেস্কো বলেন, ডনিপ্রো পেট্রোভক্স, কিরোভোরাদ, মিকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে একযোগে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। হামলার পর আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। 13 ডিসেম্বর রাতে রাশিয়া ইউক্রেনে 450টির বেশি ড্রোন এবং অন্তত 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় তারা কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার কারণে ইউক্রেনের জপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছিল। পরে সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। রুশ নিয়ন্ত্রিত এই কেন্দ্রটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না করলেও রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে স্থায়ী বিদ্যুৎ সরবরাহ জরুরি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহান্তে জার্মানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বার্লিনে আলোচনায় যুদ্ধ অবসানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস এই আলোচনায় অংশ নিতে পারেন। তবে শান্তি আলোচনার সবচেয়ে জটিল ইস্যু রয়ে গেছে পূর্ব ইউক্রেনের ভূখণ্ড নিয়ে। কিয়েভ স্পষ্টভাবে জানিয়েছে, দখলকৃত অঞ্চল ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের অবস্থানেই অনড় মস্কো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ধারণা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জেলেনস্কি। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন প্রায় 210 বিলিয়ন ইউরোর রুশ সম্পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতে ইউক্রেনকে সহায়তা দেওয়ার পথ খুলতে পারে। তবে ক্রেমলিন এই সিদ্ধান্তকে চুরি বলে আখ্যা দিয়েছে। এদিকে শীতের আগে রুশ হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনে মানবিক ও জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সামনেই বড়দিন, বিশ্বজুড়েই চলছে সেই তোড়জোড়। ব্যস্ততা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। বড়দিনে বড় ধামাকা দিতে চেষ্টা চালাচ্ছেন তিনি। মাঠে নামিয়েছেন নিজের বিশেষ দূত স্টিভ উইটকফকে। ইউক্রেন যুদ্ধ বন্ধে দিনরাত চেষ্টা চালাচ্ছে সেই দূত। সপ্তাহান্তেই জার্মানি সফর করবেন উইটকফ। যুদ্ধ বন্ধে দেন দরবার করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে, যা স্বপ্ন দেখাচ্ছে ইউক্রেন যুদ্ধের ক্ষতিগ্রস্তদের। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ বন্ধের এই প্রচেষ্টায় সফল হবেন তো ট্রাম্প? বড়দিনে বড় ধামাকা দিতে পারবেন কি মার্কিন প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। দফায় দফায় বৈঠক, ফোন কল, হুমকি ধামকি দিয়েও সফলতা পাননি তিনি। এই অবস্থায় সম্প্রতি একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু সমস্যা হলো, সেই পরিকল্পনা মানতে নারাজ ইউক্রেন ও ইউরোপ। বিপরীতে পরিকল্পনায় পরিবর্তন এনে নতুন করে খসড়া প্রস্তাব দিয়েছে তারা, যা নিয়েই এখন চলছে উভয় পক্ষের দেন দরবার। উইটকফের বার্লিন সফর সেই পরিকল্পনারই অংশ, যেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে আরও বিস্তর আলোচনা করবেন তিনি। কেননা ট্রাম্প প্রশাসনের চাওয়া যে কোনো মূল্যে বড়দিনের আগেই চুক্তিটি চূড়ান্ত করা। এর লক্ষ্য অর্জনে সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন উইটকফ, যদিও এখনো কোনো বড় অগ্রগতির ইঙ্গিত মেলেনি। জেলেনস্কির সঙ্গে উইটকফের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস অংশ নেবেন বলে জানা গেছে, যেখানে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির বাধাগুলো দূর করার চেষ্টা হবে, যার মধ্যে অন্যতম ইউক্রেনের পূর্বাঞ্চলের ভূখণ্ড, যা নিয়ে কিয়েভের অবস্থান কোনো জমি ছাড় দেবে না তারা। অন্যদিকে মস্কোর দাবি, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও পুরো ডনবাস অঞ্চল দখলে নেবে রুশ সেনারা। অন্যদিকে অঞ্চলটি নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনা, জমির আইনি মালিকানা প্রশ্ন এড়িয়ে নতুন একটি মর্যাদা তৈরি করা, যা বাস্তবায়ন হলে ইউক্রেনের সেনাবাহিনী ওই অঞ্চল থেকে সরে যাবে এবং এলাকাটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন জেলেনস্কি। তার ভাষ্য, ইউক্রেনের সেনা সরে যাওয়ার পর রুশ সেনারা আর অগ্রসর হবে না, সাধারণ নাগরিক সেজে ভিতরে ঢুকে পড়বে না, সেই গ্যারান্টি কি? ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রাথমিক প্রস্তাবটি রাশিয়ার পক্ষে ছিল বলে এর তীব্র সমালোচনা করেছিল ইউরোপ, যা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প।
চলতি সপ্তাহেই পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল বলে মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি নির্বাচন আয়োজন করতে চান না বলে যুদ্ধ করছে, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে সহায়তা বন্ধেরও। এই অবস্থায় কিছুটা চাপে পড়েছে জেলেনস্কি ও ইউরোপ। সম্প্রতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া এই আলোচনার প্রশংসা করেছে ইইউ নেতারা। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রয়োজনীয় নিরাপত্তা দিলে 90 দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করবে তার সরকার। প্রায় দীর্ঘ 4 বছরের যুদ্ধে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ইউক্রেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে যুদ্ধ বন্ধ হলেও সেই ধাক্কা সামাল দেওয়া নিয়ে। কেননা হিসেব বলছে যুদ্ধের ক্ষত সারাতে আগামী 2 বছরে কমপক্ষে 135.7 বিলিয়ন ইউরো অতিরিক্ত খরচ করতে হবে দেশটিকে। জানিয়ে ইউরোপের ভাবনা শান্তি চুক্তি হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থাকা প্রায় 210 বিলিয়ন ইউরো মূল্যের রুশ সম্পদ ঋণ হিসেবে ইউক্রেনকে সহায়তা দেওয়া, যাতে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো পুনর্গঠন ও সামরিক খাতে ব্যয় করতে পারে কিয়েভ। যদিও রাশিয়া শুরু থেকে ইউরোপের এই সিদ্ধান্তকে চুরি বলে অভিহিত করে আসছে। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করার। এই অবস্থায় বেলজিয়াম সরকার আইনি ঝুঁকির কারণে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে, যে কারণে এখনো আইনি কাঠামো চূড়ান্ত হয়নি। জানা গেছে শান্তি পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ব্রাসেলস ইউক্রেনের দ্রুত ইইউ সদস্যপদ পাওয়ার পক্ষে। এই প্রস্তাবটি ইউক্রেন তাদের সাম্প্রতিক খসড়ায় ওয়াশিংটনের কাছে দিয়েছে, যদিও তারও বহু আগে থেকেই ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরুর কয়েকদিন পরই ইইউতে যোগদানের আবেদন করে জেলেনস্কি সরকার, যা শুরুতে দ্রুত সদস্যপদের আশ্বাস দেওয়া হলেও পরে নানা কারণেই আর হয়ে ওঠেনি। এখন নতুন পরিকল্পনায় ইউক্রেনকে আগামী 2027 সালের জানুয়ারিতেই ইইউ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র সম্মতি দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। একইভাবে স্পষ্ট নয় উইটকফের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা উভয় পক্ষ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।